শেখ হাসিনার রায় নিয়ে চলছে নৈরাজ্য সৃষ্টির পায়তারা, বলেছেন মির্জা ফখরুল। জামাতের আন্দোলনে নির্বাচন প্রভাবিত হবে না, জানালেন গোলাম পারওয়ার। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় কাল, নারী হিসেবে অনুকম্পার সুযোগ নেই, বলছেন প্রসিকিউটর। ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার। লিবিয়া উপকূলে 95 অভিবাসী নিয়ে নৌকাডুবি, 26 বাংলাদেশের মধ্যে 4 জনের লাশ উদ্ধার, বাকিদের বিষয়ে স্পষ্ট তথ্য নেই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এটি রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সাথে বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার আহ্বান জানান মির্জা ফখরুল। শুভ মাহফুজের রিপোর্ট। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বিএনপি। সভায় ভাসানীর রাজনৈতিক জীবনের নেতৃত্ব ও আপোষহীনতার বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। এ সময় মাওলানা ভাসানীকে নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করে বক্তারা বলেন, ভাসানী ছাড়া দেশের ইতিহাস অসম্পূর্ণ। পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার ব্যাপারে যখন এইখানে স্বাধীনতার স্লোগান উঠত, মিছিল উঠত, তখন এই আওয়ামী লীগের নেতারা তারা স্লোগান দিতেন, সর্দি কাশি হাঁপানি মাওলানা ভাসানী। অর্থাৎ তাকে শ্লেষ করা, তাকে বিদ্রুপ করা, এটা ছিল আওয়ামী লীগের চরিত্রের মধ্যে। অথচ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। পূর্ব বাংলার বা তৎকালীন পূর্ব পাকিস্তানের যে স্বাধিকারের যে সংগ্রাম, সেই সংগ্রামকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল। এরই বিরুদ্ধে মাওলানা ভাসানী প্রতিবাদ জানান। কিন্তু ক্ষমতার রাজনীতিতে দেখা যায়, যেহেতু তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই জন্য দেখা গেছে যে আওয়ামী লীগের বেশিরভাগ সদস্য তারা সোহরাওয়ার্দী সাহেবের সঙ্গেই থেকে যান, মাওলানা সাহেবের সঙ্গে আসেননি। সভা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চলছে। হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে, রায় বেরোবে, এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো ওইটা বড় একটা অপেক্ষা রাখে না, এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। বর্তমান সময়ে দেশ ক্রান্তিকাল পরিস্থিতি অতিক্রম করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটি থেকে উত্তরণে নির্বাচিত সরকারের বিকল্প নেই। 26 ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়, এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার, যার পেছনে জনগণ থাকবে। নির্বাচন বিনষ্টে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত ছিল, সেসব বিষয়ে তারা কাজ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে পটুয়াখালী সদর উপজেলা বড়বিঘা ইউনিয়নে আব্দুল গনি জমাদ্দারের পরিবারকে সহায়তা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় বর্তমান সরকারের বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা করেন বিএনপির এই নেতা। কয়েকটি দলের পিআর পদ্ধতি ও গণভোটের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন। এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ একটি নিরপেক্ষ সরকার কিছুদিনের জন্য। তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়। কোনো রাজনৈতিক দল এটাকে আরও জটিল করে দিলে, পিআর পদ্ধতি, তারপরে গণভোট আগে পরে। এখন নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। এটাও তো মানুষের কাছে প্রশ্ন থেকে যাবে যে গণভোটের মাধ্যমে মানে আইনি একটা স্যাংশন ছাড়া আপনি যখন কোনো একটা মানে আইনি কোনো কাজ করতে যাবেন, সেইটার যদি আবার আইনি ভিত্তি না থাকে, তাহলে তো এটা মানে ভবিষ্যতের জন্য সংকট তৈরি হবে।
5 দফা দাবিতে জামাত ইসলামের আন্দোলন নির্বাচনকে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। রবিবার মগবাজার দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামাত সহ ইসলামী সমমনা 8টি রাজনৈতিক দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামাতের সেক্রেটারি জেনারেল। আরও জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের চাহিদা আংশিক পূর্ণ হয়েছে। একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্তের বিষয়ে সৃষ্ট সংশয় সরকারকেই সমাধান করতে হবে। বিভিন্ন জেলায় হঠাৎ ডিসি বদলের ঘটনা উদ্বেগজনক উল্লেখ করে সরকারকে নিরপেক্ষ থেকে আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে, এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলব এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। আমাদের এই আন্দোলনের জন্যে সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালসগুলো কিন্তু ঐক্যমত্য কমিশন এবং গণভোটে ইনশাল্লাহ যাচ্ছে। এটা আন্দোলনেরই ফসল। আর আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচন প্রভাবিত হবে না, বরং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রেই আমাদের এই আন্দোলন ভূমিকা রাখবে। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল। বাংলাদেশ টেলিভিশনে রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 5 মাসের আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শেষে সোমবার ঘোষণা হতে চলেছে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলার রায়। এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের মামলার রায় দিতে চলেছে ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী MH তামিম জানান, ট্রাইব্যুনালের আইন অনুযায়ী নারী হিসেবে শাস্তির ক্ষেত্রে শেখ হাসিনার বিশেষ কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই। ক্রিমিনাল জুডিসপ্রুডেন্স যেটা আমাদের দেশে CRPC আছে, সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে। কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, প্রসিকিউশন 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে। রায়ে দোষী সাব্যস্ত হলে আদালতে আত্মসমর্পণ কিংবা গ্রেপ্তার হওয়া ছাড়া এর বিরুদ্ধে আপিল করতে পারবে না আসামিরা। দোষী প্রমাণিত হলে রায় প্রকাশের পর ইন্টারপোলের কাছে আবারও পলাতক আসামিদের গ্রেপ্তারের আহ্বান জানাবে প্রসিকিউশন। কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। যে সকল আসামিরা এই মামলায় পলাতক আছে তারা গ্রেফতার হওয়া অথবা সারেন্ডার করা ছাড়া অ্যাপিল ডিভিশনে আপিল করতে পারবেন না। পৃথিবীতে এখন পর্যন্ত যত এই ধরনের মানবতা বিরোধী অপরাধ হয়েছে, কেউই স্বীকার করেনি যে ওনারা অপরাধী। তারই অংশ হিসেবে উনি অস্বীকার করেছেন, কিন্তু আদালত এটাকে ডিসাইড করবেন যে উনি আদৌ অপরাধী কি নয়। প্রথম কথা হলো যে এই ট্রাইব্যুনালে হাজির হয়ে উনিও সব কথা বলতে পারবেন। হাজির না হয়ে উনি যে সকল কথা বলবেন সেটা আইনের দৃষ্টিতে কোনো বক্তব্যই নয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ, উস্কানি ও প্ররোচনা, আবু সাইদকে হত্যা, চানখারপুলে 6 জনকে হত্যা এবং আশুলিয়ায় মরদেহ পোড়ানো সহ মোট 5টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা 14 আসনে জামাত প্রার্থী ব্যারিস্টার আরমান বলেছেন, রাজনীতি পরিশুদ্ধ না হলে জুলাই সনদ শুধু কাগজের উপর কালি হয়ে থাকবে। একই আসনে বিএনপি প্রার্থী সানজিদা তুলির মতে, প্রতিটি দলের উচিত আগামী বাংলাদেশ গড়ায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা। সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অতিথি হিসেবে তারা এসব কথা বলেন। টেকসই গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য নিয়ে ছায়া সংসদ বিতর্কে ব্যারিস্টার আরমান বলেন, সময় এসেছে রাজনৈতিক দলগুলো সঠিক পথে আছে কিনা তা নিয়ে আত্মসমালোচনা করার। উত্তর না হলে অন্ধকার আবারও ফিরবে বলে সতর্ক করেন তিনি। সানজিদা তুলির মতে, যখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হতে থাকলো তখন থেকে ফ্যাসিজম কায়েম হতে থাকলো। তিনি বলেন, তারা এমন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চান যেখানে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকবে। বিতর্কে সরকারি দল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিরোধী দল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জয়ী হয়।
যদি রাজনীতিদের মন মানসিকতা পরিবর্তন না হয়, যদি রাজনীতি পরিশোধিত না হয়, যদি রাজনীতিবিদদের সম্মিলিত আচরণ পরিবর্তিত না হয়, তাহলে এই জুলাই সনদ, এই সংবিধান সংশোধন আরও একবার এটি কাগজের উপর কালির ছবি হয়ে রয়ে যাবে, মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। আমাদের জনগণের ভাষা বুঝতে হবে, তারা কি চায় সেটা জানতে হবে, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে হবে, এবং তাহলেই একটা সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা নিয়ে যেতে পারবো। সবার লক্ষ্য কিন্তু একটাই, যে আমরা এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি করব যেখানে অন্য কাউকে, ভিন্ন মতের কাউকে প্রতিহিংসার শিকার হতে হবে না। ভোটারদের জন্য নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। বলেন, প্রার্থীরা আচরণবিধি ঠিকমতো পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে। রোববার রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দিনের সংলাপে এসব কথা বলেন CEC। নির্বাচনে পেশি শক্তির ব্যবহার বন্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। বলেন, গণভোট যেন কোনোভাবেই হাস্যকর না হয় সেদিকে নজর রাখতে হবে নির্বাচন কমিশনকে। আলোচনায় নির্বাচন কমিশনাররা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য পারস্পরিক সম্মান ও আত্মসমালোচনা প্রয়োজন। নির্বাচন কমিশন অতীতের ভুল শুধরে নিতে কাজ করছে। আলোচনায় CEC বলেন, আচরণবিধি সুষ্ঠুভাবে পালন করার উপর নির্ভর করে সুন্দর নির্বাচন। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণবিধি ঠিকভাবে মেনে চলার আহ্বান জানান। এদিকে জামাত ইসলামী সহ 12টি দলের সাথে আগামীকাল মতবিনিময় করবে কমিশন। এই আচরণবিধি পরিপালনের উপরে নির্ভর করে একটা সুন্দর নির্বাচন। কিন্তু আচরণবিধিটা সুষ্ঠুভাবে ক্যান্ডিডেটরা যদি পালন করেন তাহলে নির্বাচনটা কিন্তু সুন্দর হয়। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইব, এবং আচরণবিধির আপনারা দয়া করে একটু পড়ে দেখবেন, মনোযোগ দিয়ে নিজেরা পড়বেন, এবং আপনার দলের সহকর্মীদেরকেও আপনারা একটু ব্রিফ করবেন। এবং এটা প্রচারের দায়িত্ব আমরা তো আছি, আমরা তো করবোই, সবার সেমিনার ইত্যাদি করবো, ক্যাম্পেইন ইত্যাদি করবো। আপনারাও আপনাদের পর্যায়ে যদি দলীয়ভাবে যদি এই আচরণবিধিটা একটু প্রচারের ব্যবস্থা করেন, আপনাদের দলের কর্মীদেরকে যদি আচরণবিধিটা দেন যে these are the rules which have to be followed during election, তাহলে আমাদের জন্য একটু সহায়ক হয়। দর্শক, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের খবর সংগ্রহে নির্বাচন কমিশনে আছেন আমাদের প্রতিনিধি আসমা আক্তার নূপুর। সরাসরি কথা বলছি তার সাথে। নূপুর, সংলাপে আসলে কি কি বিষয় অগ্রাধিকার দিয়েছে কমিশন ও রাজনৈতিক দলগুলো? যেবা সকাল থেকে নির্বাচন কমিশনে দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ চলছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নিবন্ধিত দলগুলোর সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। এখানে সকালে যে রাজনৈতিক দলগুলো ছিলেন, তারা রাজনৈতিক দলের নেতারা ছিলেন, তারা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে তারা জোর দিয়েছে, সেটা হলো আগামী নির্বাচনের মাঠে যেন কোনো দল তাদের পেশি শক্তি কিংবা কালো টাকার প্রভাব দেখাতে না পারেন, এবং ভোটারদের কাছ থেকে কোনোভাবে যেন খাওয়া দাওয়া করিয়ে কিংবা টাকা পয়সা দিয়ে ভোট কিনে নিতে না পারেন, সেই বিষয়ে নির্বাচন কমিশনকে নজর রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা যে গণভোটের বিষয়টা এসেছে, সেই গণভোটের বিষয়টা নিয়েও কথা বলেছেন, যে সুশীল সমাজে যারা আছেন, যারা শিক্ষিত, মোটামুটি শিক্ষিত কিংবা যারা মোটামুটি বুঝেন, তারাও গণভোটের যে বিধানগুলো রাখা হয়েছে সেই বিষয়টাতে ওইভাবে এখনও বুঝে উঠতে পারেননি। সেখানে গ্রামে যে মানুষগুলো আছেন কিংবা অনেকে যারা অর্ধশিক্ষিত কিংবা শিক্ষিত না, তারা আসলে এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে তারা ভোট দিবেন, এই বিষয়টা আসলে অনেকটা ধোঁয়াশা রয়ে গেছে। এবং যেন এই হার এবং না ভোট করতে গিয়ে এই বিষয়ে যেন একেবারে বাজে রকম অবস্থা না তৈরি হয়, বিতর্কিত না হয় গণভোটটা, সেই বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি নিবন্ধিত দলগুলো আহ্বান জানিয়েছেন। এবং প্রধান নির্বাচন কমিশনার যেটা বারবার বলে আসছেন, সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা খুব বেশি দরকার। তারা প্রধান নির্বাচন কমিশনার বারবার রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাচ্ছেন, এবং এই যে বিষয়গুলো রাজনৈতিক দলগুলো বলছেন, সেই বিষয়গুলো যেন তারা নিজেরাও সহযোগিতা করে বিষয়গুলো সুষ্ঠুভাবে নির্বাচন করার লক্ষ্যে
ভালোভাবে হ্যান্ডেল করেন এবং দলের প্রার্থীদেরকে তারা ভালোভাবে বুঝিয়ে বলেন বারবার এই বিষয়টা। ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানালেন। দর্শক, নির্বাচন কমিশন থেকে সঙ্গে ছিলেন সহকর্মী আসমা আক্তার নূপুর। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গে যাচ্ছি। লিবিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আল খুমস উপকূলে ৯৫ জন অভিবাসন প্রত্যাশী নিয়ে ২টি নৌকা ডুবির ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার রাতে লিবিয়ার ওই উপকূলটিতে নৌকাডুবি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ার রেড ক্রিসেন্ট। তবে বাকিদের ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য দেয়নি সংস্থাটি। দ্বিতীয় নৌকাটিতে ২ জন মিশরীয় এবং ৬৭ জন সুদানি অভিবাসন প্রত্যাশী ছিলেন। এদের মধ্যে ৮ শিশুও ছিল বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। অবৈধ পথে ইউরোপে পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য লিবিয়াকে প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকে অনেক অভিবাসন প্রত্যাশী। নানা প্রতিকূলতায় প্রতিনিয়ত এতে মৃত্যু হচ্ছে অসংখ্য মানুষের। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম ৫ ডিসেম্বর দেশে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে তিনি একথা জানান। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ৭ ডিসেম্বর থেকে শহীদদের পরিচয় শনাক্তে প্রক্রিয়া শুরু হবে। এজন্য রায়েরবাজারে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। সজীব ভুঁইয়ার অভিযোগ, ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত অনেককে চিকিৎসা নিতে দেয়া হয়নি, এমনকি তাদের মরদেহ পর্যন্ত স্থানীয় কবরস্থানে দাফন করতে দেয়নি সে সময়ের ফ্যাসিস্ট সরকার। বরিশালের শিক্ষার্থী পরিবহন শ্রমিক সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলছে। সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, ভাঙচুর করা বাসগুলোর ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখা হবে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। কিছু মাহিন্দ্রা ও সিএনজি যাত্রী পরিবহন করলেও দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। হাব ভাড়াকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে বিএম কলেজ শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা হয়। সে সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২০ থেকে ৩০টি বাস ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় বরিশাল ঢাকা মহাসড়কে যান চলাচল কয়েক ঘন্টা বন্ধ থাকে। পরে যৌথ বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফিলিস্তিনের গাজায় ভারী বৃষ্টি এবং ঠান্ডা তাপমাত্রার কারণে দুর্বিষহ দিন যাপন করছেন সাধারণ বাসিন্দারা। এই পরিস্থিতির মধ্যে ভূখণ্ডটিতে খাদ্যসহ তাঁবুর মতো ত্রাণ সহযোগিতা বন্ধ রেখেছে ইসরায়েলি প্রশাসন। এতে ভোগান্তি আরও ব্যাপক হারে বেড়েছে। শুক্রবার থেকে গাজায় বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত শুরু হয়। শনিবারও বৃষ্টি অব্যাহত থাকায় আশ্রয় শিবিরের চারপাশে পানি জমতে থাকে। জমে থাকা পানির সমস্যা মোকাবেলায় তাঁবুর চারপাশে পারিখা খনন করে দেয় ফিলিস্তিনিরা। সরকারি হিসেব অনুযায়ী আবহাওয়া এবং ইসরায়েলের হামলার কারণে গাজায় ১,৩৫,০০০ তাঁবুর মধ্যে ৯৩% আর বসবাসযোগ্য নেই। জাতিসংঘ বলছে, ফিলিস্তিনিদের জন্য প্রয়োজনীয় আশ্রয় সামগ্রী প্রস্তুত করেছে তারা। তবে ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে তাঁবু ও মোবাইল হোমের মতো সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না। এতে তাঁবু নির্মাণ বা মেরামতের কাজ করা সম্ভব হচ্ছে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। শেখ হাসিনার রায় নিয়ে চলছে নৈরাজ্য সৃষ্টির পায়তারা, বলেছেন মির্জা ফখরুল। জামাতের আন্দোলনে নির্বাচন প্রভাবিত হবে না, জানালেন গোলাম পরওয়ার। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় কাল, নারী হিসেবে অনুকম্পার সুযোগ নেই, বলছেন প্রসিকিউটর। ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার। লিবিয়া উপকূলে ৯৫ অভিবাসী নিয়ে নৌকাডুবি, ২৬ বাংলাদেশের মধ্যে ৪ জনের লাশ উদ্ধার, বাকিদের বিষয়ে স্পষ্ট তথ্য নেই। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়। এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।